এক মুহূর্তের আকস্মিকতায় তুবার ঘুম ঘুম নেত্রপল্লব চট করে দুপাশে মেলে গেল। সঙ্গে সঙ্গে ওর সিল্কি চুলের ভাঁজে থমকে গেল অবয়বটির শক্ত মুক্ত হাত। তুবা চোখ মেলে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েই রইল। ওর মস্তিষ্ক তখনও ঠিকঠাক কাজ করছে না, ঘুমের গাঢ় রেশ এখনো কাটেনি। চোখের পাতায় জড়িয়ে থাকা তন্দ্রা, ঘুমকাতুরে তুবাকে ঘুমের ঘোরেই আচ্ছন্ন করে রেখেছে। আবছা আলোয় দীর্ঘদেহী অবয়বটি স্রেফ মায়ার মতোই ওর সামনে দাঁড়িয়ে। এদিকে তুবা কিছু বুঝে ওঠার আগেই, মুহূর্তের মধ্যে অবয়বটি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ঘরের বাইরে বেরিয়ে গেল। ধীরলয়ে দরজাটা ভিজিয়ে দেওয়ার মৃদু শব্দটুকু হওয়ার আগেই তুবা চোখ বুজে আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। পরের দিন সকালে তুবার ঘুম ভাঙল অদ্ভুত একরকম অনুভূতি নিয়ে। বিছানায় থম মেরে বসে ও ভাবল কতক্ষণ। মনে হচ্ছে, কাল রাতে কেউ একজন ওর খুব কাছে এসেছিল। খুব আদুরে স্পর্শে চুলে বিলি কেটে দিয়েছিল কেউ। তুবা অবিন্যস্ত চুলে হাত বুলাতে বুলাতে ভাবছে, কে এসেছিল? অস্পষ্ট অবয়বটির জায়গায় বারবার একটা মুখই ভেসে উঠছে। সত্যিই সে অসম্ভবকে সম্ভব করে এসেছিল? নাকি সবটাই মনের ভুল বা ঘুমের মাঝে দেখা একটা সুখস্বপ্ন? তুবার মস্তিষ্ক চরম দুটানায় পড়ে গেল। অবশ্য তুবার অভ্যাস আছে, ঘুমের ঘোরে দেখা স্বপ্ন ওর বাস্তব মনে হয়। কিন্তু পরবর্তীতে তার কোন বাস্তবিক প্রমাণ মেলে না। তবে আজকে যেন মনটা একটু বেশিই খচখচ করছে। সকালের নাস্তা শেষে ধীর পায়ে তুবা উপরে যাচ্ছিল। রাতের ঘটনাটা মাথা থেকে এখনো যায়নি। তন্মধ্যে একজন বুয়া কফি হাতে দ্রুত পায়ে ওর পাশ কেটে যাওয়ার সময়, তুবা তার অস্থিরতা দেখে ডাকল। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ আপু? আফা মনি, আসিফ ভাইজানের ঘরে। কফি দিতাম বইলা। তুবা কিছু একটা ভেবে বুয়ার হাত থেকে কফির মগটা নিয়ে বলল। আমিই দিয়ে আসছি, তুমি যাও। তুবা আসিফের দরজায় এসে নক করতেই ভেতর থেকে পুরুষালী ভরি কণ্ঠস্বর ভেসে এল। এসো। তুবা দরজা ঠেলে ধীর পায়ে ঘরে ঢুকল। বিছানার দিকে নজর যেতেই ন্যানোসেকেন্ডের জন্য টো থমকে গেল ওর। লোমশ হাত দুটো বালিশের দুই পাশে ছড়িয়ে উপুর হয়ে শুয়ে আছে আসিফ। উন্মুক্ত দেহের অর্ধ পিঠ পর্যন্ত একটা কমফোর্ট টানানো। পিঠের উপরিভাগ সহ চওড়া ঘাড়টা সম্পূর্ণ উদাম। ধবধবে সাদা বিছানায় সেই শ্যামলা অংশটা কতই না মোহনীয়তা ছড়িয়ে রেখেছে। আসিফ দরজার বিপরীতে মুখ করে শুয়ে আছে বলে তুবাকে দেখছে না ও। সেই সুযোগে তুবার বেহা চোখ দুটো গিলে খাচ্ছে আসিফকে। পরক্ষণেই তুবার মাথায় ঈর্ষার আগুন ধপ করে জ্বলে উঠল। তার স্থলে যদি বুয়া আসত, তবে সেও এমন মোহময় দৃশ্য প্রত্যক্ষণ করত? অসম্ভব। বুয়ার চোখ দুটো খুলে গুড্ডি খেলবে তুবা। তার আগে এই আসিফের একটা বিহিত করতে হবে। এত খোলা মেলা থাকা অবস্থায় অমন অল্প বয়সী বুয়াকে ঘরে আসার পারমিশন দেওয়া? কফিটা সাইড টেবিলের উপর রেখে চলে যাও। বুয়া ভেবেই কথাটা বলল আসিফ। তুবা কফির মগটা সাইড টেবিলের উপর রেখে নিজেকে স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলল, শোনো আসিফ ভাই। তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বুয়ার স্থলে তুবার কণ্ঠস্বর শুনে চকিতে চোখ মেলে দিল আসিফ। মাথা এপাশ ফিরিয়ে ভ্রু কুচকাল। ঘুম জড়ানো রাশভারী কণ্ঠে বলল, তুই এখানে কি করছিস? তুবা বুকের কাছে হাত গুজে নিরেট দাঁড়িয়ে আছে। যেন কেউ জোর করে দাঁড় করিয়ে রেখেছে এখানে। ও আবারও মুখ ভেঙচে বলল, শখ করে আসিনি, একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। আসিফ তুবার কথা পাত্তা না দিয়ে আড়মোড়া ভেঙ্গে উঠে বসল। শরীর থেকে কমফোর্ট সরাতেই তুবার সাথে সাথে সেদিকে থেকে চোখ সরিয়ে অন্য দিকে স্থির করল। অপ্রস্তুত ভাব কাটাতে তড়িঘড়ি করে বলল, শোনো, কাল রাতে কি তুমি আমার ঘরে এসেছিলে? আসিফ একবারও তুবাকে এড়িয়ে নির্লিপ্ততা ভাবে টি শার্ট নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। তুবা বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল, আমি একটা প্রশ্ন করেছি তোমাকে, তার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? তোর মাগনা প্রশ্নের উত্তর দেওয়ার মুড নেই এখন আমার। ফ্রেশ হয়ে এসে মুড হলে বলবো। উত্তরের খুব বেশি প্রয়োজন মনে করলে ওয়েট কর, নয়তো ফট। তুবার ধৈর্যের বাঁধ ভাঙল। রেগেমেগে চলে যাওয়ার জন্য পা বাড়াল ও, পরক্ষণেই মতো বদলে ধপাস করো সোফার উপর বসে পড়ল। কিছুক্ষণ পর আসিফ ওয়াশরুম থেকে বেরিয়ে কফির মগ হাতে বিছানায় বসল। এক চুমুক দিয়ে আয়েশ করে বলল, কি যেন বলছিলি? তুবা দাঁত খিচে পুনরায় বলল, তুমি কি কাল রাতে আমার ঘরে এসেছিলে? কার মাথা খারাপ, তোর নাকি আমার? মানে, তোর মাথা খারাপ হলে এমন আবোল তাবোল বকতেই পারিস, অস্বাভাবিক কিছু না। আর আমার মাথা খারাপ হলে, তবেই তোর ঘরে আমার পদার্পণ সম্ভব। সজ্ঞানে কখনো নয়। আর আমার মাথা যেহেতু ঠিক আছে, তার মানে তোর মস্তিষ্ক গেছে। দেখি, সবাইকে বলে পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা করছি তোকে। তুবা তাচ্ছিল্য হেসে বলল, পাগলা গারদে পাঠানোর অছিলায় আমাকে তাড়াতে হবে না। এমনিতেই 2 দিন পর শ্বশুর বাড়ি চলে যাচ্ছি।
আজকে রাতেই আমার শ্বশুর শাশুড়ি আসছে, বাগদানও হয়তো আজকেই হবে। তারপর আর কোন দেরি নয়, 1 সপ্তাহের মধ্যেই বিয়ে। আপদ শ্বশুর বাড়ি বিদায় হচ্ছে। তুমি বউ বাচ্চা নিয়ে সুখে থেকো। তবে ভেবো না আমি সেখানে কষ্টে থাকব। আমার হাসবেন্ড অনেক হ্যান্ডসাম, একেবারে নায়কদের মতো। আমিও স্বামী সন্তান নিয়ে আনন্দেই থাকব। কথাগুলো শেষ করে আর এক মুহূর্তও সেখানে বসল না তুবা। উঠে ঘরের বাইরে এসে কয়েকবার কোমর দুলিয়ে নিল। আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন পুরুক, পুড়ে পুড়ে খাঁটি সোনা হোক। সেই খাঁটি সোনার নেকলেস বানিয়ে তুবা গলায় ঝুলাবে। অথচ তুবা যদি একবার পিছনে আসিফের দিকে তাকাত, তবে দেখতে পেত, সে কোন নীরব বস্তুতে আগুন জ্বালিয়ে দেয়নি, বরং সাক্ষাৎ দাবানলকে উস্কে দিয়েছে। আসিফ এখনো দাঁতে দাঁত খিঁচে তুবার বসার জায়গাটার দিকে স্থির তাকিয়ে আছে। তুবার বলা প্রতিটা কথার তীক্ষ্ণ রেশোর দেহের রন্ধ্রে রন্ধ্রে বয়ে যাচ্ছে। কপাল, হাতের নীলচে রগগুলো ফুলে ফেপে দাঁড়িয়ে গেছে। তবে ভেতরের তণ্ডব তখনও অনুমান করা দেয়। নিচে এসে বাড়ির আবহাওয়া দেখে রাতে মেহমান আসার বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আসিফ। ও আর এক মুহূর্তও সেখানে সময় নষ্ট না করে সোজা মাহিরের রুমে চলে গেল। দরজায় নক করে ভেতরে প্রবেশ করল আসিফ। মাহির কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর রোজি ওর পিছে পিছে কোন একটা বিষয় নিয়ে রীতিমতো কোমর বেঁধে ঝগড়া জুড়ে দিয়েছে। আসিফ ঘরে ঢুকে সরাসরি মাহিরের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, মাহির ভাই, কি হচ্ছে এসব? কি সব? শার্টের বোতাম লাগাতে লাগাতে অত্যন্ত শান্ত গলায় পাল্টা প্রশ্ন করল মাহির। পাশ থেকে রোজি কোমরে হাত রেখে ফুঁসে উঠল, কি সব মানে? সব বুঝেও না বুঝার নাটক করছেন? আসিফ বলল, রাতে কারা আসছে? পাত্রপক্ষ। তুবাকে দেখতে। সহজ স্বীকার উক্তি মাহিরের। মানে কি মাহির ভাই, সব জেনেও এমন সিদ্ধান্ত তুমি কিভাবে নিচ্ছ? কি জানি আমি? রোজি বলল, আপনি সব থেকে বড় সত্য জানেন, আমার ভাই আপনার বোনকে ভালোবাসে। মাহির এবার আসিফের দিকে ফিরল। ধীরস্থিরভাবে বলল, তাই নাকি আসিফ? আমার বোন জানে তা? প্রশ্নের চোটে আসিফ মাথা নিচু করে নিল। ভেতরের অপ্রকাশিত রাগটা আগ্নেয়গিরির মতো ফুটছে। রোজি আবারও বলল, তুবা না জানলে কি হবে? আপনি তো জানেন। এখানে কে গুরুত্বপূর্ণ, আমি নাকি আমার বোন? কার জীবন জড়িত এখানে? রোজি বিরক্তিতে মাহিরের মুখের সামনে হাত দিয়ে খামচি দেওয়ার ভঙ্গিতে কটমট করে বলল, উহহ, মাহির ভাই, আপনি আপনি আসলেই একটা বদলোক। আমার ভাইয়ার ভালোবাসার মাঝখানে কাবাবের হাড্ডি হচ্ছেন। রোজির উত্তেজনা দেখে মাহির বাঁকা হেসে টিপ্পনি কাটল। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নেই। আসিফ মাথা তুলে শান্ত স্বরে বলল, আমি তুবাকে সব বলে দিব। তুমি প্লিজ এসব বন্ধ করো। আগে চেষ্টা করে দেখ। যতক্ষণ পর্যন্ত না আমার বোন হাসি মুখে এসে আমাকে বলবে, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বন্ধ হবে না। আসিফ গুমোট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে চলে যেতেই রোজি মাহিরের একেবারে সামনে এসে দাঁড়িয়ে বলল, আমার ভাইয়া যদি আপনার বোনকে না পায়, তাহলে আমিও আপনার সংসার করব না বলে দিলাম। চলে যাব আমার ভাইয়ার সাথে। মাহির এক পলক রোজির দিকে তাকালো, পাশের সাইড টেবিলের উপর থেকে ফোনটা পকেটে ঢুকিয়ে রোজির কোমর আঁকড়ে ধরল সে। এক টানে নিজের দিকে টেনে নিয়ে মৃদু হেসে বলল, কোথায় যাবি? সেই তো পাশের ঘরেই। তুই যতবার চলে যাবি, আর আমি ন্যানো সেকেন্ডের ব্যবধানে ঠিক ততবারই তুলে নিয়ে আসব। রোজি আপন মনে মাহিরের শার্টের বোতাম খুঁড়তে খুঁড়তে বলল, পাশের ঘরে যাব কে বলেছে? ভাইয়াকে বলবো একটা সুন্দর বাড়ি বানাতে। তারপর সেখানে গিয়ে থাকবো ভাইয়া আর আমি। আমার থেকে পালানোর জন্য এত পরিকল্পনা, হু। কিন্তু ম্যাডাম, লাভ যে নেই। পিঞ্জরটা যখন আমার বক্ষস্থল, পিঞ্জর মুক্ত, শব্দটা তখন আপনার জন্য নয়। আমার থেকে কোনো জন্মেই আপনার নিষ্কৃতি নেই। ইহকালে তো নাই, আর পরকালেও নয়। তবে আমার এই বন্দিত্ব কবুল হোক। আমিন। মাহিরের বুকে নাক ঘেঁষে বলল রোজি। আমিন। সোফায় আয়েশ করে বসে বেশ ফুরফুরে মনে নখে লাল নেইল পলিশ লাগাচ্ছে তুবা। পা দুটো আড়াআড়ি করে তুলে রেখেছে সামনের টি টেবিলের ওপর। আপনমনে পা দুলিয়ে গুনগুন করে গাইছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। আসিফ নামের এক কুত্তায় আমায় পাগল করেছে। হঠাৎ দরজায় সশব্দ করাঘাতে তুবার গানের ছন্দপতন ঘটল। অসময়ে হানা দিয়ে ওর রোমান্টিক মুড মাটি করে দেওয়ায় দরজার ওপাশে থাকা অজ্ঞাত ব্যক্তিটির ওপর বেজায় চটল সে। ভ্রু কুচকে খিটমিট করে বলে উঠল, এই, কে রে? কথাটা শেষ হওয়ার আগেই ধরাম করে কপাট দুটো দুদিকে মেলে গেল। তুবা চকিতে চোখ তুলে তাকাতেই দেখল সামনে রক্তচক্ষু নিয়ে আসিফ দাঁড়িয়ে। তুবা কিছু বলার সুযোগ পাওয়ার আগেই আসিফ ওর সামনে এসে কাটকাট গলায় বলল, তুই মাহির ভাইকে বলবি, এই বিয়ে তুই করবি না। ভাই যেন ওদের আসতে মানা করে দেয়।
তুবা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফের নেলপলিশ লাগানোতে মন দিল। মুখ ভেঙচে বলল, কেন বলবো? আমি বলেছি, তাই। তোমার কথা শোনার বয়েই গেছে আমার। আসিফ এবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তেড়ে গিয়ে তুবার মাথার পনিটেলটা শক্ত করে চেপে ধরল সে। দাঁত মুখ খিচিয়ে বলল, এই, এত কথা কিসের তোর? যা করতে বলেছি চুপচাপ করবি। এত প্রশ্ন কেন? ব্যথায় কুকড়ে উঠল তুবা। মুখ চোখ খিচে নিয়ে চুল থেকে আসিফের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ওহ, আসিফ ভাই, ছাড়ো বলছি। তোমার কথা কেন শুনতে হবে? কে তুমি আমার? তোর জমের কাজ জান কবজ করা, তাহলে তাই করো। শুধু শুধু এভাবে কষ্ট দিচ্ছ কেন? ব্যথা লাগছে, ছাড়ো। আসিফ এবার একটু স্থির হলো। তুবার চুল ছেড়ে নিজেকে থিতু করল। দেখ তুবা, তোর ভালোর জন্য বলছি ভাইকে না করে দে। তুই বললেই ভাই শুনবে। আমার ভালো, কিন্তু বিয়ে ভেঙে কি এমন ভালো করবে আমার শুনি? ন্যাকামো করছিস আমার সাথে? নাদান খুকি তুই। আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস না? না, পারছি না। আর আমি ভাইয়াকে নাও করব না। সম্বন্ধ আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমি তো ছেলের প্রেমে অলরেডি হাবুডুবু খাচ্ছি। এখন শুধু বিয়ে হবার অপেক্ষা। আসিফ একধ্যানে কিছুক্ষণ তুবার মুখের দিকে নিঃশব্দে তাকিয়ে থাকল। তারপর তাচ্ছিল্যের সুরে বলল, আমরা কাঠের ঢেকি। মিথ্যা বলতেও একটা যোগ্যতা লাগে। সেটাও তোর মাঝে নেই। আবার বলে বিয়ে করবে। বলেই টেবিলের উপর থেকে নেইল পালিশের ফ্লেকনোটা তুলে তার সবটুকু লিকুইড তুবার মাথার উপর ঢেলে দিল আসিফ। তারপর আর সেখানে না দাঁড়িয়ে হনহন করে বাইরের দিকে হাঁটা দিল। কি হয়ে গেল, বিষয়টা বুঝতে তুবার কিছুটা সময় লাগল। ও স্তম্ভিত হয়ে বসে রইল প্রথমে। পরক্ষণেই চিৎকার করে উঠল, তুই আসলেই একটা কুত্তা। কুত্তার পেটে কি কোনোদিন ভালো ব্যবহার হজম হয়? লাথি খাবারই যজ্ঞ তুই, দিনদুপুরে লাথিই তোর অন্ত্রে সহনীয়। অভিশাপ আমার, জীবনেও বউ পাবি না তুই। আসিফের গোষ্ঠী উদ্ধার করতে করতে তুবা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। মাথার ঠিক মাঝখানে অল্প কিছু জায়গা জুড়ে লাল লিকুইড জমা হয়ে আছে। নিজের এই দশা দেখে তুবা ঠোঁট উল্টে ন্যাকা কান্না জুড়ে দিল। আমার চুল, আম্মু ও। এরপর আর সময় নষ্ট না করে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে তার নিচে দাঁড়িয়ে গেল তুবা। 1 ঘন্টা ধরো শ্যাম্পুর কৌটা খালি করে তারপর বেরিয়ে এলো। এখানে আসিফের কোন দোষ নেই তুবা। আসিফের সাথে আমাদের যখন পরিচয় হয়েছিল, তখন ও মোটেও স্বাভাবিক ছিল না। সবসময় একাকিত্বের মাঝে ডুবে থাকত। ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে যাবার পরেও ও ক্লাস করত না। কেউ কিছু বললেই তার ওপর খিটখিটে আচরণ করত। কতবার যে ক্যাম্পাসে মারামারি করেছে তারই এত্তা নেই। আর একটু থামল নোহা। তুবা ধৈর্য হারা হয়ে প্রশ্ন করল, আর আর খুব বাজে ভাবে মাদকাসক্ত হয়ে পড়েছিল ও। আমরা যেহেতু বাঙালি, তাই স্বাভাবিকভাবেই ওর প্রতি আমাদের আলাদা এক টান কাজ করত। আমরা ওর সাথে মেশার চেষ্টা করতাম। ওর আচরণ আমাদের বুঝিয়ে দিত, আসিফ শুরু থেকেই এমন ছিল না। বরং কোন এক গভীর আঘাত ওকে এমন নিঃসঙ্গ করে দিয়েছে। কিন্তু ও কোনোদিনও এই বিষয়ে মুখ খোলেনি আমাদের কাছে। তবুও আমরা ওকে সময় দিতাম। গ্রুপ আড্ডাগুলোতে ওকে জোর করে নিয়ে আসতাম। এভাবে আস্তে আস্তে ওকে মাদকের দিক থেকে সরিয়ে নিয়ে আসতে সক্ষম হই আমরা। তারপরের দিনগুলো একসাথে আমাদের ভালোই কেটেছে। এক্সামও শেষ হলো, ছোটখাটো একটা ওয়ার্ল্ড ট্যুরও হলো। কিন্তু আসিফের মুখ থেকে আমরা ওর ব্যক্তিগত কোন কথা বের করতে পারিনি। অবশেষে দেশে আসার কয়েকদিন আগে, যেদিন ও প্লেনের টিকিট হাতে পায়, সেই বিকেলে প্রথমবারের মতো ও তোমার আর ওর কাহিনীটা খুলে বলেছিল আমাদের। আর সেটা শোনার পর আমরাই এই প্ল্যানটা করি। তুবা একদৃষ্টিতে তাকিয়ে আছে নোহার মুখ পানে। নোহা বলেই চলেছে, আমাদের মূল উদ্দেশ্য ছিল তোমার মনের প্রকৃত অনুভূতিটা বোঝা। অনেক সময় হাতের নাগালে থাকা জিনিসের গুরুত্ব মানুষ বোঝে না, সেটা দূরে গেলেই কেবল অভাবটা টের পাওয়া যায়। আসিফের কাছে তোমার বয়স জানার পর আমরা নিশ্চিত ছিলাম যে তুমি হয়তো নিজেও নিজের অনুভূতি বুঝতে পারছো না। কারণ এই বয়সে বাস্তবতার চেয়ে চাকচিক্যময় মরীচিকাই বেশি চোখে লাগে। তাই তোমাকে ঈর্ষান্বিত করে তোমার ভেতরের সুপ্ত আবেগ জাগানোর জন্যই আমাদের এই নাটক। তুবা ফোঁস করে শ্বাস ফেলল। বুঝলাম, পুরাই সিনেম্যাটিক। নীলা অবাক হয়ে বলল, তোমার কাছে এসব সিনেম্যাটিক মনে হচ্ছে তুবা? তাছাড়া কি, আমি তো সেদিন বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু তিনি সব ছেড়ে বিদেশ পাড়ি দিয়ে স্বেচ্ছায় এমন ভবঘুরে জীবন বেছে নিয়েছিলেন। নোহা মৃদু ক্লান্ত হেসে বলল, এই জন্যই তোমরা ছোট তুবা। আমি কিছুই বলবো না, তবে আজ থেকে 5-7 বছর পর তুমি নিজে থেকেই বুঝতে পারবে, সেদিন আসিফ ঠিক কেন চলে গিয়েছিল। নীলা গুমোট ভাব দূর করতে প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা, যা হবার হয়েছে। এখন সব মিটমাট করে নাও তো বাপু।
তোমাদের বিয়েটা খেয়ে দেই ব্যাক করতে চাই। দুঃখিত আপু, সেটা হচ্ছে না। এতদিন তোমরা আমাকে অনেক জ্বালিয়েছ। এখন আমার পালা। তুবার কথা শুনে নোহা নীলা দুজনই তুবার দিকে তাকিয়ে একসাথে চেঁচিয়ে উঠল। মানে, এই না, আমাদের ভিসার মেয়াদ আর মাত্র 5 দিন।